আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি আনিকা তাহসিন মিম রয়েছি তোমাদের সাথে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। রেগুলার রুটিনের ক্লাস নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা দ্রুত জয়েন করো এবং যারা লাইভটা জয়েন করছো তারা লাইভটা শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে, আমাদের সাথে ক্লাস জয়েন করতে পারে এবং উপকৃত হতে পারে। আচ্ছা, আমাদের সাথে জয়েন করছো, আচ্ছা যারা জয়েন করছো তারা কাইন্ডলি আমাকে জানাবে আমার বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি একটু আমাকে জানিয়ে দাও, যারা জয়েন করছো তারা কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। কেমন আছো সবাই, বলো কি অবস্থা? আচ্ছা, আমরা গতকাল মানে লাস্ট ক্লাস আমরা কি পড়েছিলাম, আমাদের মনে আছে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? আমরা যদি একটু টপিকগুলো চিন্তা করি, আমরা কি কি পড়েছিলাম? আমরা পড়াশোনা করেছিলাম পরমাণু নিয়ে বা মূল কণিকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ইলেকট্রন বিন্যাসের যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। তারপর আমরা আফবাও নীতিতে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমগুলো রয়েছে, তোমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, সেই ব্যতিক্রমগুলো নিয়েও আলোচনা করেছি, তাই তো? আচ্ছা, ঠিকভাবে কথা শোনা যাচ্ছে কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও। অনেকেই জয়েন করেছো আমাদের সাথে, একটু কাইন্ডলি আমাকে জানাও যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। তোমাদের থেকে ক্লিয়ারেন্স পেলে তবেই আমি ক্লাস নেওয়া শুরু করব। আমাদের আজকের ফার্স্ট টপিক থাকবে কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, গত ক্লাসে যাদের প্রশ্ন ছিল, যারা কমেন্ট করেছিলে, তাদের আমি মোটামুটি কমেন্টের অ্যান্সার ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি, যতগুলো প্রশ্ন আমরা পেয়েছিলাম। এখন আজকের ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি ব্যাপারটা, যে তোমরা ক্লাস করার ক্ষেত্রে যে কোনো প্রশ্নের সম্মুখীন যখন হবে বা আমি যে টপিকটা বোঝাচ্ছি সেই টপিকটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে যেটা করবে আমাকে রিপিট করার কথা বলবে, আমি ক্লাসেই তোমাদের রিপিট করে দেব। আচ্ছা, সিয়াম আমাদের জানাচ্ছে যাচ্ছে, অর্থাৎ কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে চেষ্টা করব সেই পড়াটা আবার রিপিট করে তোমাকে বোঝানোর, যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমাকে বলবে যে আপু আমি বুঝতে পারছি না, আপনি কি বলছেন আরেকবার রিপিট করেন। আমি রিপিট করার চেষ্টা করব এবং টপিক রিলেটেড প্রশ্ন যখন তোমার থাকবে তখন সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করবে। আমি যদি তাৎক্ষণিকভাবে তোমার কমেন্টটা পিক করে তাহলে তো অ্যান্সার দিব, আর ইন কেস আমি তোমার কমেন্টটা যদি স্কিপ করে যাই, এনি হাউ যদি স্কিপ হয়ে যায় কমেন্ট, তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে, যেরকম আমরা পরবর্তী ক্লাসে বলি যে প্রথম 10 মিনিট আগের ক্লাস নিয়ে আমরা একটা রিভিউ ক্লাসের মতো করব, বা তোমাদের যত প্রশ্ন থাকবে, ইভেন যদি কমেন্ট বক্সে না করতে চাও, মানে পরবর্তীতে পড়তে গিয়ে তোমার যে কোনো ধরনের প্রবলেম তুমি সম্মুখীন হচ্ছ, তখন যেটা করবে যে ইনস্ট্যান্ট স্কুলের আমাদের যে পেজটা রয়েছে, পেজটাতে তোমার প্রশ্নটা লিখে ছবি তুলে বা টাইপ করে তোমরা যদি পারো তাহলে সেটা ইনবক্স করে দেবে। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে বা সাথে সাথে ইনস্ট্যান্টলি তোমাদের সেটার সমাধান দিয়ে দেওয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি, কি বলো? যারা আছো একটু আমাকে জানাও যে ক্লাস শুরু করব কিনা। শুরু করে দেই। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না কেন? আমার নেট কি একটু স্লো? আচ্ছা চলো,
আর হ্যাঁ, আজকের ক্লাস সম্পূর্ণ ক্লাস খুব ঠান্ডা মাথায় ক্লাস করার চেষ্টা করবে, কারণ আজকের আমাদের যে টপিকগুলো রয়েছে পুরো টপিকটাই বোঝার বিষয়, এখানে তোমার মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তাই হচ্ছে যেহেতু টোটাল ব্যাপারটা তোমার বুঝে শুনে মুখস্থ করার ছাড়া পড়তে হবে, মানে নিজে বুঝতে হবে এবং ম্যাথ রিলেটেড কথাবার্তা, তাই হচ্ছে আমি বলবো যে ঠান্ডা মাথায় ক্লাসটা করবে। খাতা কলম অবশ্যই সাথে রাখবে, বই সাথে রাখবে, কখন কি টপিক পড়াচ্ছে সেই টপিকগুলো পারলে হচ্ছে তুমি খাতায় লিখো বা হচ্ছে বইয়ে হচ্ছে তুমি নোট করে নাও যে এই টপিকগুলো এভাবে পড়াচ্ছি, তাহলে হচ্ছে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। আগে থেকে টিপস দিয়ে নিলাম, ওভাবে হচ্ছে ক্লাসটা করো, তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, প্রথমেই আমরা আজকে আলোচনা করব কোয়ান্টাম তত্ত্ব, মানে হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমরা এর আগে যখন বোরের যখন পরমাণু মডেল আমরা পড়েছিলাম তখনই আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বর মতে আমরা কি পাই, সমীকরণটা কি প্লাঙ্ক দিয়েছিলেন যে ইকুয়ালস টু এইচ নিউ, এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা আগে ব্যবহার করেছি। এখন আমরা পড়ব যে কিভাবে প্লাঙ্ক এই সমীকরণটি দিলেন। আচ্ছা দেখো, প্লাঙ্কের মতে আলো কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয়। প্লাঙ্কের মতে আলো কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয়। উনি বলছেন কোনো পদার্থ থেকে যখন হচ্ছে বিকিরণ ঘটে তখন এই আলোকটা বিচ্ছিন্নভাবে ক্ষুদ্রতম শক্তি আকারে বা ক্ষুদ্রতম শক্তির প্যাকেট আকারে বাইরে বিকিরিত হয় বা বের হয়ে আসে, যেটাকে প্লাঙ্ক বলছেন। এই একক শক্তিটাকে প্লাঙ্ক বলছেন কোয়ান্টাম শক্তি। কি নামকরণ করছেন? কোয়ান্টাম শক্তি। প্লাঙ্ক বলছেন এটাকে কোয়ান্টাম শক্তি। আচ্ছা, অপরদিকে তুমি দেখো আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার ক্ষেত্রে, কি ব্যাখ্যা করার ক্ষেত্রে? ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার ক্ষেত্রে আইনস্টাইন এই শক্তির ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম শক্তির যে প্যাকেট হিসেবে আমরা বেরিয়ে আসতে বলছি বা আলোর কণা যেটা মূলত, সেটাকে নামকরণ করেন ফোটন হিসেবে। কি নামকরণ করেন আইনস্টাইন? তার ফোটন। মানে হচ্ছে ফোটন বলতে যদি আমরা সহজ কথায় বুঝি যে আপু ফোটন কি, ফোটন হচ্ছে আলোর কণা বা বিকিরিত আলোক রশ্মি বা বিকিরিত আলো যেটা আমরা দেখতে পাই, এটাই হচ্ছে আমাদের ফোটন। আচ্ছা, যারা সাথে আছো, আমার ভয়েস যদি কখনো শোনা না যায় বা কিছু বুঝতে না পারো অবশ্যই সাথে সাথে সেটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ফোটন নিয়ে আলোচনা করলাম, ফোটন মূলত হচ্ছে আমাদের একটা তরঙ্গ ফাংশন বা ফোটন আমাদের তরঙ্গ ফাংশন, যেহেতু তার ক্ষেত্রে অবশ্যই আমরা বুঝতে পারি যে ফোটনের আমরা কি পাবো, ফোটনের ক্ষেত্রে আমরা অবশ্যই এর স্পন্দন সংখ্যা পাবো যেহেতু এটি তরঙ্গধর্মী। আচ্ছা, আমরা যদি লিখতে চাই যে ফোটনের মোট শক্তির পরিমাণ ফোটনের শক্তির পরিমাণ যেটাকে আমরা প্রকাশ করব ই দ্বারা, ফোটনের শক্তির পরিমাণ এর স্পন্দন সংখ্যার সমানুপাতিক। প্লাঙ্ক কি বলছেন? যে ফোটনের শক্তির পরিমাণ এর স্পন্দন সংখ্যার সমানুপাতিক। ফোটনের শক্তির পরিমাণ স্পন্দন সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা যদি এই লাইনটাকে একটু ইকুয়েশন আকারে লিখতে চাই তাহলে কি আসবে? যে ফোটনের শক্তির পরিমাণ অর্থাৎ ই সমানুপাতিক স্পন্দন সংখ্যা, তাহলে নিউ আমরা পেলাম ই সমানুপাতিক নিউ, অর্থাৎ স্পন্দন সংখ্যা, ফোটনের শক্তির পরিমাণ এর স্পন্দন সংখ্যার সমানুপাতিক, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি এখানে যেই সমানুপাতিক চিহ্নটি রয়েছে সেটা যদি সরিয়ে আমরা এটাকে একটা ধ্রুবক দিয়ে ইকুয়েশনটা যদি লিখি তাহলে হবে এইচ নিউ। এই এইচটাকে আমরা বলছি মূলত প্লাঙ্কের ধ্রুবক। যেহেতু সূত্রটা প্লাঙ্কের সেহেতু আমরা এখানে যে ধ্রুবকটা ব্যবহার করছি তার নামকরণ করছি প্লাঙ্কের ধ্রুবক। কি নামকরণ করছি? প্লাঙ্কের ধ্রুবক।
মানে হচ্ছে ই সমানুপাতিক নিউ, যেখান থেকে আমরা সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে ইকুয়ালস দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসলাম, লিখলাম ইকুয়ালস টু এইচ নিউ। সেক্ষেত্রে আমরা এইচটিকে বলছি প্লাঙ্কের ধ্রুবক, এবং এই এইচ এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান রয়েছে। মানটা কি? মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এইচ এর মান কত পেলাম আমরা? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে এই কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক কিভাবে দিলেন সেটা অলরেডি আমরা পেয়ে গেলাম। উনি বলছেন যে ফোটনের শক্তির পরিমাণ এর স্পন্দন সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক নিউ। যেখানে আমরা সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে দিয়ে বসালাম ই ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে আমাদের একটা ধ্রুবক যার আমরা নামকরণ করেছি প্লাঙ্কের ধ্রুবক। এবং এই প্লাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান রয়েছে, যে মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এবং এই মানটা আমরা মুখস্থ করব, কেননা আমাদের পরবর্তীতে অঙ্কে বলো বা এই মানটা অনেক ক্ষেত্রে এমসিকিউ হিসেবে আসে, বুঝলা? এমসিকিউ প্রশ্নে অনেক ক্ষেত্রে এইচ এর মান চায়, যে এইচ বা প্লাঙ্কের ধ্রুবকের মান কত। সেক্ষেত্রে আমরা এই নাম্বারটা মনে রাখবো যে এটার মান কত, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি 3টা আরো জিনিস মনে রাখবো এমসিকিউ এর জন্য। কোন 3টা জিনিস আপু? কোন 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে? চল আমরা একটু লেখার চেষ্টা করি। যে আমরা যদি বলি একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি, তাহলে আমরা সেটাকে বলবো 1 কোয়ান্টাম। একটি ফোটনের শক্তি যখন, সেটাকে আমরা বলবো 1 কোয়ান্টাম। একটি ফোটনের শক্তিকে আমরা বলছি 1 কোয়ান্টাম। যখন আমরা বলবো 1 মোল ফোটনের শক্তি, কি বলছি? একটি ফোটনের শক্তিকে আমরা বলছি 1 কোয়ান্টাম। যখন আমরা বলবো 1 মোল ফোটনের শক্তি, তখন আমরা এটাকে বলবো 1 আইনস্টাইন। কি বলছি? যখন আমরা একটি ফোটনের শক্তি বলছি তখন তাকে বলছি 1 কোয়ান্টাম। যখন আমরা 1 মোল ফোটনের শক্তি বলছি তখন তাকে বলছি আমরা 1 আইনস্টাইন। এবং এই 1 আইনস্টাইন, মোস্ট ইম্পর্টেন্ট, 1 আইনস্টাইন ইকুয়ালস টু হচ্ছে আমাদের 6.02 ইন্টু 10⁻23 কোয়ান্টা। মাথায় রাখবো এটা কিন্তু কোয়ান্টাম না, এটা হচ্ছে আমাদের কোয়ান্টা। কি হলো? যে 1 আইনস্টাইন ইকুয়ালস টু 6.02 ইন্টু 10⁻23 কোয়ান্টা। আমরা কি কি পড়লাম? যে একটি ফোটনের শক্তি হচ্ছে 1 কোয়ান্টাম। 1 মোল ফোটনের শক্তি যখন বলবে তখন আমরা বুঝবো 1 আইনস্টাইন। আর এই 1 আইনস্টাইনের মান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 কোয়ান্টা। আচ্ছা, এটুকু ক্লিয়ার? যারা সাথে আছো একটু কমেন্ট করো, এটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের দ্রাব্যতা ও দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। কি
টপিক আমাদের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। আচ্ছা, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল সম্পর্কে জানার আগে আমরা একটু বাচ্চাকালের পড়াশোনা থেকে ঘুরে আসি। বাচ্চাকালের পড়াশোনা বলতে কি বলতো, যে এই দ্রাব্যতা শব্দটার আগে আমাদের যে কমন শব্দগুলো মাথায় আসে, যে দ্রব, দ্রাবক, দ্রবণ, এগুলো কি, তাই তো? আচ্ছা, দ্রব বলতে আমরা কি বুঝেছিলাম? আমরা সেই বাচ্চাকালে পড়ে এসেছি হাই স্কুল লেভেলে, যে দ্রব কি? দ্রব হচ্ছে যা দ্রাবকে দ্রবীভূত হয়, তাই হচ্ছে দ্রব। আবার দ্রাবকের সংজ্ঞা কি পড়লাম, যে দ্রব যাতে দ্রবীভূত হয় সেটাকে আমরা বলছি দ্রাবক, এবং এই দ্রব ও দ্রাবক মিলে যা তৈরি হচ্ছে তাই হচ্ছে দ্রবণ বা সলিউশন, তাই তো না? যে দ্রব প্লাস দ্রাবক মিলে যা পাচ্ছি তাই হচ্ছে এই আমাদের দ্রবণ, তাই তো? দ্রব প্লাস দ্রাবক মিলে যা পাচ্ছি তাই হচ্ছে আমাদের দ্রবণ। এখন কথা হচ্ছে আমরা এই দ্রবণটাকে কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি বলো? দ্রবণকে আমরা মূলত ভাগ করতে পারি তিনটি শ্রেণীতে। কি কি? এগুলো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং 3 নম্বর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, বুঝতে পারলাম? কি কি পাচ্ছি? দ্রবণকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারছি। প্রথমটি হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ, তারপরটি অসম্পৃক্ত দ্রবণ এবং শেষটি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এখন এই তিনটার মধ্যে আপু বেসিক কি পার্থক্য, বা তিনটার তিন ধরনের নামকরণ কেন, তাই তো? আচ্ছা, তিনটার বেসিক পার্থক্য হচ্ছে আমরা যখন সম্পৃক্ত দ্রবণ সম্পর্কে পড়বো তখন আমরা পাবো যে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট আয়তনে সর্বাধিক যে পরিমাণ দ্রবণে দ্রবীভূত হতে পারে সেটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে আমরা সর্বাধিক পরিমাণ দ্রবীভূত অবস্থায় পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ। কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট আয়তনে সর্বাধিক যেই পরিমাণে এতে দ্রবীভূত হতে পারে তাকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। তাহলে আপু অসম্পৃক্ত দ্রবণটা কি? অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে যে সম্পৃক্তর ক্ষেত্রে আমরা বলেছি দ্রব সর্বাধিক পরিমাণে দ্রবীভূত হবে, এবং অসম্পৃক্তর ক্ষেত্রে সেই সর্বাধিকের চেয়ে একটু কম পরিমাণে দ্রবীভূত থাকবে। অর্থাৎ তুমি চাইলে পরবর্তীতে এর মধ্যে আরো দ্রব অ্যাড করে তাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবে। অর্থাৎ সর্বাধিকের তুলনায় কিছুটা কম সংখ্যক দ্রব যখন দ্রবীভূত হবে তাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্ত দ্রবণটা কি? দেখো, সম্পৃক্তের পরে আমরা অসম্পৃক্তটা বললাম যে সর্বাধিকের তুলনায় একটু কম দ্রব থাকবে, আর অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে টোটাল ব্যাপারটা হচ্ছে উল্টা কিরকম, যে অতিপৃক্ত দ্রবণ আমরা সেটাকে বলবো যেটার আমরা দেখবো যে সর্বাধিকের তুলনায়ও কিছুটা বেশি পরিমাণে দ্রব এতে রয়েছে। অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে সর্বাধিকের তুলনায় তার চেয়ে কিছুটা বেশি দ্রব যদি থাকে তাহলে আমরা সেই দ্রবণটাকে বলবো অতিপৃক্ত দ্রবণ। এই হচ্ছে আমার 3 ধরনের দ্রবণ গেল। আচ্ছা, তাহলে এবার চলে আসি মেইন টপিকে, কি? দ্রাব্যতা। দ্রাব্যতা বলতে আমরা মূলত কি বুঝি বলো? দ্রাব্যতা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে যতটুকু পরিমাণ দ্রবীভূত থাকে তার পরিমাণটাকে আমরা বলছি দ্রাব্যতা। কি বলছি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে যে পরিমাণে দ্রবীভূত রয়েছে সেই পরিমাণ দ্রবটাকে আমরা বলছি কি? ওই দ্রবণের জন্য দ্রাব্যতা, যাকে ইংলিশে আমরা বলি সলিউবিলিটি। কি বলছি? সলিউবিলিটি। আচ্ছা, এখন এই সলিউবিলিটি বা দ্রাব্যতার ক্ষেত্রে আমরা একক হিসেবে কি ব্যবহার করব? একক হিসেবে গ্রাম পার লিটার অথবা
মোল পার লিটার ব্যবহার করব। কি কি? গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার ব্যবহার করব। মানে হচ্ছে দ্রাব্যতা বলতে আমরা কি বুঝলাম? দ্রাব্যতা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রবণে যেই পরিমাণের দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি দ্রাব্যতা, যার একক হিসেবে আমরা পাচ্ছি গ্রাম পার লিটার অথবা মোল পার লিটার। আচ্ছা, এখন ধরো তোমাকে একটা ম্যাথ দেয়া হলো এরকম যে আচ্ছা ম্যাথটা আমি হচ্ছে তুলি, তোমাদের জন্য একটা ম্যাথ রয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড, কত বললাম? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিলে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তোমাকে বলেছে মোল পার লিটার এককে বের করতে। মোল পার লিটার এককে কত, তাই তো? কি বলো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তোমরা চাইলে অঙ্কটা তুলে নিতে পারো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দিই তাহলে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। যেখানে তোমাকে প্রশ্ন করেছে তারা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা মোল পার লিটার এককে কত, অর্থাৎ তোমাকে এককটা আইডেন্টিফাই করে বলে দিয়েছে যে হচ্ছে এই এককে প্রকাশ করতে হবে। কেননা তুমি যদি দেখো তাহলে দেখবে এখানে হচ্ছে গ্রাম একক এবং মিলিলিটার এককে রয়েছে, কিন্তু তোমার কাছে চেয়েছে তারা মোল পার লিটার এককে। আচ্ছা, তাহলে যদি আমরা সমাধান করার চেষ্টা করি যে কি আসে, দেখো দ্রাব্যতাকে আমরা প্রকাশ করছি এস দ্বারা, এবং এই ক্ষেত্রে আমরা লিখবো, এই ক্ষেত্রে আমরা দ্রাব্যতা নির্ণয়ের সূত্রটাও পেয়ে যাচ্ছি। দেখো কি হচ্ছে, দ্রব্যের ভর আমরা প্রকাশ করবো এখানে মোল এককে, যেহেতু আমাদের চেয়েছে মোল পার লিটার এককে প্রকাশ করতে, তাই দ্রব্যের ভর মোল এককে বাই হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন, এই তো না? আমাদের হচ্ছে যদি আমরা দ্রাব্যতা বের করতে চাই তাহলে আমাদের দ্রব্যের ভর বাই দ্রব্যের আয়তন দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন আমাদের যেহেতু বলেছে যে মোল পার লিটার এককে বের করতে হবে, তাহলে আমরা দ্রব্যের ভর মোল এককে এবং দ্রব্যের আয়তন লিটার এককে প্রকাশ করব। কিন্তু আমাদের এখানে কি রয়েছে? আমাদের এখানে এটা গ্রাম এককে রয়েছে, তাহলে এটাকে আমরা প্রথমত নিব সোডিয়াম ক্লোরাইডকে, এই গ্রামটাকে আমরা মোল এককে নিব। কিভাবে নিব দেখো তো, কত দেয়া আছে আমার? 52.95 গ্রাম। এখন আমরা কি জানি যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? আমরা জানি 1 মোল সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5 গ্রাম পার মোল। পার মোলের ক্ষেত্রে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে কত পাবো? আমরা পাবো 0.9 আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, নিজেরা একটু ক্যালকুলেটর করে ক্যালকুলেশনটা হচ্ছে সঠিকভাবে করে নেবে, ক্যালকুলেশনটা নিজেরা একটু সঠিকভাবে করে নেবে। আচ্ছা, কি আসছে তাহলে?
আমরা এখানে পেলাম মোল এককে কত 0.9 সামথিং যেটা আসে, ইকুয়েশনটা নিজে একটু করে বসিয়ে নেবে। আর লিটার এককে দেখো আমাদের এখানে বলা আছে 200 ml, তাহলে আমরা লিটার এককে নিলে লিখবো 0.2 লিটার। এখানে যেহেতু মোল নিচে রয়েছে গ্রাম পার মোল, গ্রাম গ্রাম আমাদের বাদ চলে যাচ্ছে, পার মোলটা যখন উপরে আসবে তখন শুধু মোল হবে, তাই তো? তাহলে এখানে একক আসবে মোল এবং নিচে আসবে লিটার। তাহলে এখানে ইকুয়েশনটা করে বা ক্যালকুলেশন করে তুমি হচ্ছে যেই মানটা পাবে সেটা মোল পার লিটার এককে পাচ্ছ। হলো আমাদের একই সাথে দ্রাব্যতার নির্ণয়ও শেখা হলো, এবং আমরা যদি গ্রাম এককে থাকে তাহলে সেটাকে মোল পার লিটার অর্থাৎ গ্রাম পার লিটার এককে দেয়া আছে, কিন্তু তোমাকে যদি বলে মোল পার লিটার এককে তুমি দ্রাব্যতা প্রকাশ করবে, তাহলে কিভাবে আমরা প্রকাশ করব সেটা আগে শিখে নিলাম। একসাথে আমাদের দুটো শেখা হয়ে গেল। আপু যদি সব গ্রামে দেয়া থাকে তাহলে কিভাবে ম্যাথটা করবো? আপু সব গ্রামে আসলে কিভাবে দেয়া থাকবে আমাকে বলো তো। যখন আয়তন দেয়া থাকবে, এটা তো আয়তন, আয়তন তো কোনোভাবে গ্রামে দেয়া পসিবল না, তাই না? তো আয়তনটা আমাদের অবশ্যই লিটার বা মিলিলিটার এককে থাকবে। আর যখন আমাদের এই ভরটা থাকবে তখন সেটা গ্রাম বা আমাদের মোল এককে, দুইটার একটা এককে থাকবে। যে এককে আমাদের চাবে সেই এককে আমরা প্রকাশ করবো। আর যদি হচ্ছে নির্দিষ্টভাবে না চাই তাহলে যেই এককে রয়েছে তুমি চাইলে সেই একক দিয়েও ম্যাথটা কমপ্লিট করতে পারো। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ঠিকভাবে? আচ্ছা, আমার নেটওয়ার্ক মনে হচ্ছে কিছুটা পোর, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলো তো। সায়েদা নুসরাত আপু, তুমি কি অ্যান্সারটা পেয়েছো? তুমি জিজ্ঞেস করেছিলে যে সব যদি গ্রাম এককে থাকে তাহলে কিভাবে করবো। আমি বললাম কি গ্রাম এককে আসলে সব থাকা সম্ভব না। আয়তন আমরা জানি কিসে থাকে, আয়তন আমাদের হয় মিলিলিটার এককে থাকবে বা লিটার এককে থাকবে, কিন্তু সেটা তো গ্রাম এককে থাকা পসিবল না, তাই না? আর যখন আমরা গ্রাম এককে পাবো সেটা হচ্ছে ভর পাবো, যে দ্রব্যের ভরটা আমাদের গ্রাম এককে আসতে পারে। বা গ্রাম এককে থাকলে যদি আমাদের মোলে চাই তাহলে আমরা কিভাবে কনভার্ট করবো সেটা দেখলাম, যে আমাদের গ্রাম এককে যে মানটা দেয়া থাকবে সেটাকে আমরা যেই যৌগটা থাকবে তার আণবিক ভর, এক মোলে তার আণবিক ভর কত সেটা দিয়ে ভাগ করলে আমরা যেই মানটা পাবো সেটাকে মূলত আমরা সেটাকে মোল এককে মানটা পেয়ে যাব। বুঝলাম? আচ্ছা সায়দা আপু, তুমি বুঝেছো কিনা আমাকে একটু কাইন্ডলি হচ্ছে জানাবে কমেন্ট করে যে তুমি ম্যাথটা আসলে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আজকে যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম বেশি তাই আমি সবাইকে বারবার বলছি খুব ঠান্ডা মাথায় আজকে আমরা ক্লাসটা করব এবং খাতা কলম বই নিয়ে বসবো। এবং এই চ্যাপ্টার থেকে বা এই দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফলের ম্যাথ আসবে না এমন পরীক্ষা আসলে ইন্টারা হয় না। সব পরীক্ষাতেই আনিকা আপু বলে দিচ্ছে একদম মোস্ট কমন একটা কোয়েশ্চেন যে দ্রাব্যতার অঙ্ক বা হচ্ছে দ্রাব্যতার গুণফলের ম্যাথ, এই ম্যাথগুলো খুব কমন, খুব কমন এবং এগুলো আসেই। তাহলে হচ্ছে আমরা বেশ মনোযোগ সহকারে এই ম্যাথগুলো বুঝবো। এখন আসো নির্ভরশীলতা, যে এই যে আমরা পড়ছি দ্রাব্যতা, এই দ্রাব্যতা কিসের উপর নির্ভর করে, তাই তো জানা দরকার না? বুঝতে পারছি না, আমার কি মার্কারের কালিটা শেষ? দেখো নির্ভরশীলতা, নির্ভরশীলতা বিষয়টা কি, যে আমাদের এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতা কয়টা বিষয়ের উপর নির্ভর করছে বা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, এটা তোমার দরকার খ নম্বরের প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য দরকার। এছাড়া তোমাকে এটা এমসিকিউতে আসতে পারে যে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা কয়টি বিষয়ের উপর নির্ভরশীল বা দ্রাব্যতার নির্ভরশীল
এরকম দিয়ে তোমাকে 4টা অপশন দিল যে তোমার খুঁজে বের করতে হবে কোনটার উপর মূলত দ্রাব্যতা নির্ভরশীল। আচ্ছা, সেক্ষেত্রে আমরা পাবো দ্রাব্যতা মূলত হচ্ছে কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করবে? দ্রাব্যতা নির্ভর করবে আমাদের 3টি বিষয়ের উপর। কোন 3টি বিষয়ের উপর? দ্রাব্যতা নির্ভর করবে দ্রবের প্রকৃতি, এক, দ্বিতীয়ত নির্ভর করবে সে দ্রাবকের প্রকৃতির উপর, এবং তৃতীয়ত সে নির্ভর করবে তাপমাত্রার উপর। কি বললাম আমরা? প্রথমত দ্রাব্যতা নির্ভর করবে দ্রবের প্রকৃতির উপর, দ্বিতীয়ত সে নির্ভর করছে দ্রাবকের প্রকৃতির উপর, এবং সবশেষে সে নির্ভর করছে তাপমাত্রার উপর। কিসের উপর? তাপমাত্রার উপর। আচ্ছা, তার পরবর্তী টপিক আমাদের দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল বিষয়টা কি? তাই তো, বা এই সলিবিলিটি প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, এটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, আমরা যদি দেখতে চাই তাহলে আমরা মূলত বলবো যে কেএসপি, দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্টকে আমরা প্রকাশ করছি এই কেএসপি দ্বারা। কি দ্বারা প্রকাশ করছি? কেএসপি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, তারপর দেখো এই দ্রাব্যতার গুণফল আমরা কাদের ক্ষেত্রে বের করতে পারবো? দ্রাব্যতা তো আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে, আয়নিক যৌগ হোক, সমযোজী যৌগ হোক, যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা দ্রাব্যতা বের করতে পারি। কিন্তু এই যে দ্রাব্যতার গুণফল, এই দ্রাব্যতার গুণফলটাও কি আমরা সকল এই ধরনের যৌগের ক্ষেত্রে বের করতে পারবো না? দ্রাব্যতার গুণফলটা আমরা মূলত দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা স্বল্প তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিংবা যদি দ্রবণের ক্ষেত্রে বলি তাহলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা এই দ্রাব্যতার গুণফলটা ব্যবহার করতে পারবো বা অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে দ্রাব্যতার গুণফল যদি আমি বোঝাতে চাই তো দেখো, আপু কিছু ম্যাথের টেম্পারেচার অনেকগুলো দেওয়া থাকে, সেই ম্যাথের জন্য বলেছিলাম। আচ্ছা, সায়েদের যে প্রশ্নটা যে হচ্ছে আপু কিছু ম্যাথে টেম্পারেচার অনেকগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে কি করবে? আচ্ছা, তোমাদের সবার জন্য হচ্ছে তাহলে একটু বলেই দিই, যেহেতু কথাটা উঠেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই চ্যাপ্টারটাতে মানে গুণগত রসায়ন চ্যাপ্টারটাতে যতগুলো ধরনের ম্যাথ রয়েছে বা যতগুলো টপিক থেকে ম্যাথ আসবে বা যে ধরনের ম্যাথ আসবে, টোটাল চ্যাপ্টারটা পড়ানোর পরে তোমাদের জন্য একটা ক্লাস থাকবে শুধু ম্যাথের উপর। মানে হচ্ছে যত ধরনের ম্যাথ থাকবে সবগুলো ধরনকে আমি আলাদা আলাদা করে সাজিয়ে তোমাদের জন্য একটা ক্লাস রাখবো যেটা শুধুমাত্র ম্যাথের থাকবে। অর্থাৎ এই গুণগত রসায়নে যত ম্যাথ থাকবে সব ম্যাথমেটিক্সের সমস্যা নিয়ে আমরা ওই দিন আলোচনা করব। হোপফুলি সায়দা তুমি হচ্ছে তোমার অ্যান্সারটা সেদিন পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দ্রাব্যতার গুণফলটা বুঝতে চাই, দেখো আমরা ধরে নিলাম সিলভার ক্লোরাইড। কি নিলাম? সিলভার ক্লোরাইড, যেটা সলিড, এবং আমরা এটার জলীয় দ্রবণ তৈরি করলাম। কি তৈরি করলাম? জলীয় দ্রবণ। এবং আমি ব্র্যাকেটে কি লিখছি, এখানে কেন অ্যাস দিলাম, এখানে কেন এ কিউ লিখলাম, ব্যাপারটা কি আমরা জানি? এতদিনে যদিও জানার কথা, তারপরে আমি হচ্ছে একটু বলে দিচ্ছি। সিলভার ক্লোরাইডের পাশে এই ব্র্যাকেটে আমরা অ্যাস দিয়ে বোঝাচ্ছি এটা সলিড, মানে কঠিন অবস্থায় রয়েছে। এ কিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, অর্থাৎ এটা জলীয় অবস্থায় রয়েছে। আচ্ছা, এখন এই জলীয় দ্রবণটাকে তুমি যদি বিশ্লেষণ করো বা ভাঙো তাহলে তুমি কি পাবে দেখো তো। এটাই তো পাচ্ছি আমরা, তাই না? সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন, অর্থাৎ সিলভার ক্লোরাইডকে জলীয় দ্রবণকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা মূলত সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুটোই তো পাচ্ছি, এবং দুটোই অবশ্যই অ্যাকুয়া অবস্থায় রয়েছে।
যখন এই ইকুয়েশনগুলো আমরা পরীক্ষার খাতায় লিখবো তখন আমরা যেন মনে রাখি যে সলিড বা অ্যাকুয়াস বা গ্যাসীয় পদার্থের জন্য আমরা ব্র্যাকেটে জি ইউজ করে থাকি, এই জিনিসগুলো যেন আমরা অবশ্যই ইউজ করি। এখন কি আসবে দেখো, ভরক্রিয়া সূত্র মতে আমরা যদি আনি যে ভরক্রিয়া সূত্র মতে কে ইকুয়ালস টু কি আসবে দেখো, আমরা কি পেলাম, সিলভার প্লাস এর ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই এই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা। ভরক্রিয়ার সূত্র মতে আমরা কে থেকে পাই সিলভার আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রার গুণফল। এখন আমরা এখানে কি লিখতে পারি, আচ্ছা এইটা মূলত ছিল ভরক্রিয়ার সূত্র অনুসারে। এখন যদি আমরা এখানে একটু সাইড চেঞ্জ করে আনি যে কে ইন্টু এখান থেকে সিলভার ক্লোরাইডটা যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে পাবো এগুলো একটু আপনারা বোঝার চেষ্টা করবে, হ্যাঁ বুঝে বুঝে পড়াশোনা করার চেষ্টা করবে। কি লিখলাম আমরা এখান থেকে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা টেপাশে নিয়ে আসলাম নর্মাল, তারপর দেখো কি হচ্ছে, এখান থেকে আমরা যদি এখানে চলে আসি তাহলে আমরা লিখতে পারি যে কে ইন্টু 1 ইকুয়ালস টু ইন্টু ক্লোরাইড আয়ন। এখন আপু কথা হচ্ছে এখানে তো আমাদের ছিল সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা, সেখান থেকে আমরা সরাসরি লাফ দিয়ে এখানে 1 বসালাম কিভাবে, তাই তো দেখো স্থির তাপমাত্রায় কঠিন কোনো পদার্থের মোলার ঘনমাত্রা সবসময় ধ্রুবক থাকে। কি বললাম আমরা, স্থির তাপমাত্রায় কঠিন কোনো পদার্থের মোলার ঘনমাত্রা, এটা তো একটা মোলার ঘনমাত্রা তাই না, স্থির তাপমাত্রা রয়েছে এবং এটা একটা কঠিন পদার্থের মোলার ঘনমাত্রা যেটার সবসময় মান ধ্রুবক থাকে, সেজন্য আমরা এটাতে 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি কে ইকুয়ালস টু সিলভার প্লাস ইন্টু ক্লোরাইড মাইনাস, তাই তো মেন তো এটুকুই হচ্ছে। কে সমান আমরা কি পাচ্ছি, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল পাচ্ছি আমরা। আচ্ছা বোর্ডের লেখাটা কি ঠিকভাবে দেখতে পাচ্ছ, আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিও তো। হ্যাঁ রাকিবুল ইসলাম কমেন্ট করেছিল সলিড অ্যান্ড অ্যাকুয়াস, হ্যাঁ তুমি ঠিক ধরতে পেরেছো। আচ্ছা তারপরে দেখো যে এখান থেকে আমরা যেটা পেলাম কে ইকুয়ালস টু এটাকে আমরা যদি লিখতে চাই কে আইপি ইকুয়ালস টু সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল। এখন আপু কথা হচ্ছে আমরা তো একটু আগে পড়েছিলাম যে আমরা যে দ্রাব্যতার গুণফল পড়ছি সেই দ্রাব্যতার গুণফল মানে হচ্ছে কে এসপি, তাই না? তাহলে আপনি এখানে কে আইপি দ্বারা কি প্রকাশ করলেন? আমরা তো জানি যে দ্রাব্যতার গুণফল হচ্ছে কে এসপি, তাহলে আমরা কেন এখানে কে আইপি লিখলাম? কে আইপি মানে হচ্ছে তোমার আয়নিক গুণফল। কি বললাম? আয়নিক গুণফল। এখন এখানে কেন আমরা আয়নিক গুণফল লিখলাম? আয়নিক গুণফলটা মূলত হচ্ছে যে কোনো ধরনের দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাব্যতার গুণফল পড়ছি শুধুমাত্র যেগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষণ সেই সব দ্রবণের ক্ষেত্রে, কিন্তু আমরা আয়নিক গুণফল বলবো যে কোনো ধরনের দ্রবণের উভয় আয়নের, যে কোনো ধরনের দ্রবণের উভয় আয়নের
ঘনমাত্রার গুণফলকে মূলত তার কি বলা হচ্ছে, আয়নিক গুণফল বলা হচ্ছে। কি বলা হচ্ছে, আয়নিক গুণফল। তাহলে যে কোনো দ্রবণের ক্ষেত্রে সেটা সম্পৃক্ত হোক, অসম্পৃক্ত হোক, কিংবা সেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হোক, যে কোনো ক্ষেত্রে আমরা যখন উভয় আয়নের গুণফল প্রকাশ করব, সেই উভয় আয়নের গুণফলকে আমরা প্রকাশ করছি KIP দ্বারা। তাই আমরা এখান থেকে দ্রাব্যতার গুণফলটাকে আমরা এখানে KIP বা আয়নিক গুণফল হিসেবে প্রকাশ করতে পারছি। কিন্তু যখন আমাদের দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ, কিংবা যখন আমরা সেখানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পাবো বা স্বল্প পরিমাণে বিশ্লেষিত হয় এমন ধরনের যৌগ দ্বারা আমাদের দ্রবণটি তৈরি হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখব KSP, মানে দ্রাব্যতার গুণফল। দুটার মধ্যে পার্থক্যটা আমার মনে হয় ধরতে পেরেছো তোমরা, যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল দুটোর মধ্যে পার্থক্য কি, বেসিক পার্থক্য কি। বেসিক পার্থক্য এটাই, দ্রাব্যতার গুণফল আমরা তখন বলবো যখন আমরা দেখতে পাবো এখানে কি রয়েছে। দ্রাব্যতার গুণফল হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কিংবা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। আর আয়নিক গুণফল আমরা কাকে বলবো, আয়নিক গুণফল আমরা বলবো যে কোনো ধরনের দ্রবণের ক্ষেত্রে, সম্পৃক্ত বা অসম্পৃক্ত যে কোনো ধরনের দ্রবণের ক্ষেত্রে আমরা এটাকে বলবো আয়নিক গুণফল। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই KSP এবং KIP অর্থাৎ আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে বেশ কিছু সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কের বেসিসে আমরা একটা দ্রবণ কেমন ধরনের দ্রবণ সেটা আইডেন্টিফাই করতে পারি। কিভাবে করতে পারি দেখি আমরা। যদি আমরা লিখি যে KIP equals to KSP, কি লিখলাম, যদি আমরা লিখি KIP equals to KSP, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। কি ধরনের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। কোনটা, যখন আমরা বিশ্লেষণের পর দেখতে পাবো যে এর আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল উভয়ের মান সমান, তখন আমরা সেটিকে বলবো সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, তারপর যদি আমরা দেখতে পাই যে KIP লেস দ্যান KSP, কি বললাম আমরা, যে KIP এর মান যদি আমরা দেখি KSP এর মান অপেক্ষা ছোট, তখন আমরা সেই দ্রবণটিকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ। KIP equals to KSP যখন পাবো তখন আমরা বলবো তাকে সম্পৃক্ত দ্রবণ। KIP যদি আমরা দেখি KSP অপেক্ষা ছোট হয়, সেক্ষেত্রে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। এবং 3 নম্বর যে সম্পর্কটা আমরা পাবো সেটা হচ্ছে KIP গ্রেটার দেন KSP। দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল এই দুইটার মধ্যে আমরা এই 3 ধরনের সম্পর্ক দেখতে পাবো। KIP যদি এখন আমরা পড়বো যে KSP অপেক্ষা বড় হয়, তাহলে আমরা দ্রবণটিকে অতিপৃক্ত দ্রবণ হিসেবে আইডেন্টিফাই করব। এবং অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো এই দ্রবণে আমরা অধক্ষেপ পাবো। কি পাবো, অধক্ষেপ পাবো। কেননা আমরা কি বলেছিলাম যে অতিপৃক্ত দ্রবণ আমরা সেই দ্রবণটিকে বলবো যে দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রবের পরিমাণ সর্বাধিকের চেয়েও বেশি থাকবে। অর্থাৎ একটা দ্রবণে যতটুকু দ্রব, সর্বাধিক পরিমাণ যতটুকু দ্রব থাকতে পারে তার থেকেও বেশি যখন থাকবে, তখন সেটাকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। তাহলে সেই অতিমাত্রায় যে দ্রবটা থাকবে সেটা অধক্ষেপ হিসেবে দ্রবণের নিচে বা দ্রবণের তলায় আমরা জমা থাকতে দেখব। সেক্ষেত্রে আমাদের KIP এর মান KSP অপেক্ষা বেশি হবে। এটুকু ক্লিয়ার সবার? একটু কমেন্ট করে জানাও আমাকে এটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এবং তোমরা যখন আমি বললাম যে আমি একটা ম্যাথ ক্লাস নিব,
সেখানে একটা কমন ম্যাথ হচ্ছে যেটা তোমরা পাবা, যে অনেক ক্ষেত্রে পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করে যে এই দ্রবণটি, অর্থাৎ একটা সলিউশনের কথা তোমাকে বলে, সেখান থেকে তোমাকে প্রশ্নটা এটা আসে যে এই দ্রবণটি অধিক অধক্ষেপণ সৃষ্টি করবে কিনা, মানে আমরা যদি এই দ্রবণটি তৈরি করি তাহলে সেটা অধক্ষেপ পড়বে কিনা বা সেখানে আমরা অধক্ষেপ পাবো কিনা। সেক্ষেত্রে আমাদের মূল যে ট্রিক্সটা থাকবে, মানে কিভাবে আমরা বের করার প্রসেস এটাই, আমাদের যদি কেএসপি এর মান দেয়া থাকে তাহলে আমরা কেআইপি এর মান বের করবো, আর যদি কেআইপি এর মান দেয়া থাকে তাহলে আমরা কেএসপি এর মান বের করবো, এবং দুটো মান বের করে আমরা তুলনা করব যে কেআইপি এর মান কেএসপি অপেক্ষা বড় কিনা। যদি আমরা দেখি যে কেআইপি এর মান কেএসপি অপেক্ষা বড়, অর্থাৎ সেই দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফলের মান বেশি, তাহলে আমরা বলে দেব যে হচ্ছে সিদ্ধান্ত হবে আমাদের এখানে অধক্ষেপ পড়বে। কিন্তু আমরা যদি উল্টাটা দেখি, ভাইস ভার্সা যদি হয় যে কেএসপি এর মান বড় এবং কেআইপি এর মান ছোট, তাহলে আমরা লিখবো যে না, এখানে আমরা কোনো ধরনের অধক্ষেপ পাবো না। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা হচ্ছে পরবর্তীতে ম্যাথের সাথে দেখে নেব। আচ্ছা, এখন আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল দুটো টার্মই আমরা পড়ে নিয়েছি। এখন আমরা দেখি যে এই দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে। চলো, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্কটা আমরা মূলত শিখবো এখানে চারটা বিক্রিয়ার সাহায্যে, বা চারটা সম্পর্ক আমরা মূলত দেখব। এবং মনে রাখবে এই চারটা সম্পর্ক তোমাদের কাছে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এবং প্রশ্নের জন্য, একই সাথে প্রশ্নের জন্য, অর্থাৎ এখান থেকে তোমার ম্যাথমেটিক্যাল প্রশ্নও আসতে পারে এবং এমসিকিউ খুব কমন, এমসিকিউ এখান থেকে আসা খুব কমন। আচ্ছা, প্রথমটা আমরা যেটা দেখবো সেটা দেখবো আমরা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে। কি বললাম? সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে। দেখো, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল বের করতে চাই তাহলে প্রথমেই যেটা করতে হবে আমাদের সিলভার ক্লোরাইডকে বিশ্লেষণ করতে হবে, তাই তো? তাহলে দেখো, বিশ্লেষণ করলে আমরা পাবো সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস। কি পাচ্ছি? সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস। আমরা জানি যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা আমরা প্রকাশ করছি এস দ্বারা। তাহলে আমরা যদি ধরে নেই যে দ্রাব্যতা এস, তাহলে এখানেও দ্রাব্যতা এস, এখানেও এস, এবং এর জন্যও দ্রাব্যতা এস। তাহলে দ্রাব্যতার গুণফল কি হবে? তোমাদের যদি শর্ট প্রশ্ন আসে, মানে খ নাম্বার বা গ নাম্বারের জন্য যদি আসে যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক বের করো, তাহলে আমি এখন যেই চারটা ইকুয়েশন দিয়ে সম্পর্কটা দেখিয়ে দিব, এই চারটা ইকুয়েশন দিয়ে তোমরা চাইলে সম্পর্কটা লিখে দিতে পারো। ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি 90%। আচ্ছা, দ্রাব্যতার গুণফল তাহলে আমরা যদি বের করতে চাই, কিভাবে আমরা বের করব? কেএসপি এর মান, কেএসপি এর মান হবে এখানে আমাদের এই আয়ন দুইটির ঘনমাত্রার গুণফল, যেগুলোকে আমরা প্রকাশ করছি দ্রাব্যতা এখানে এস, এখানেও এস, তাহলে এস ইন্টু এস। কি বললাম আমরা? দ্রাব্যতার গুণফল আমরা পাবো কেএসপি, এস ইন্টু এস মানে হচ্ছে এস স্কোয়ার। আচ্ছা, তাহলে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা আমাদের এস এবং দ্রাব্যতার গুণফল আমরা পাচ্ছি এস স্কোয়ার। কি পাচ্ছি? এস স্কোয়ার। এটা হচ্ছে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে। বুঝেছি আমরা সিলভার ক্লোরাইডকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা পাবো সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন। আমরা এই ক্ষেত্রে দ্রাব্যতা ধরে নেব এস, আর যদি দ্রাব্যতা এস হয় তাহলে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রেও দ্রাব্যতা এস, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উভয়টিরই দ্রাব্যতা এস হবে। তাহলে দ্রাব্যতার গুণফল কেএসপি আমরা বের করব এই দুটার গুণফল হিসেবে, দ্রাব্যতার গুণফল, তাই তো? তাহলে এস ইন্টু এস আমরা এস স্কোয়ার। তাহলে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল পাচ্ছি আমরা কেএসপি ইকুয়ালস টু এস স্কোয়ার। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি তোমাকে বলে যে আমি তো এখানে সিলভার ক্লোরাইড দিয়ে দেখালাম, কিন্তু তোমাকে যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলে তাহলেও সেক্ষেত্রে একই আসবে। আচ্ছা, এখন চলো চলে যাই আমরা সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে।
দেখো সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বের করতে চাই, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তাই তো? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা প্রথমে বিশ্লেষণ করে লিখি, কি হবে 2 প্লাস প্লাস ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস ক্লোরাইড আয়ন। বুঝতে পেরেছি আমরা ক্যালসিয়ামকে ভাঙলে আমরা কি পাচ্ছি, ক্যালসিয়াম 2 প্লাস এবং ক্লোরাইড আয়ন পাচ্ছি। তাহলে আমরা এক্ষেত্রেও দ্রাব্যতা ধরে নিচ্ছি এস, তাহলে এখানেও এস, এখানেও এস, এখানেও এস, তাই তো? তাহলে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল কেএসপি সমান কি পাবো আমরা, দেখো এএস এর জন্য আমরা এস লিখলাম এবং এএস এর জন্য এস লিখলাম, কিন্তু দেখো এখানে আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে ঘাত রয়েছে, তাই তো? ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা ঘাত পাচ্ছি 2 প্লাস, পাচ্ছি না? আচ্ছা, এখানে সমতা বিধান করলে 2 ক্লোরাইড হবে, সমতা বিধান অনুযায়ী 2 ক্লোরাইড হবে, তাহলে এস এর আগেও একটা 2 হবে। আচ্ছা, অবশ্যই আমরা সমতা বিধান করে নিব, তাই তো? তাহলে দেখো এখানে আমরা ক্যালসিয়ামের জন্য ঘাত হিসেবে পাচ্ছি কত, ক্যালসিয়ামের জন্য ঘাত হিসেবে পাচ্ছি 2 প্লাস, এবং আমরা যেটার ঘাত পাবো সেটার বিপরীতটার ক্ষেত্রে এটা তত দিয়ে আমরা এই যে এভাবে লিখে দেবো, এখানে আমরা ঘাতটাকে নিয়ে আসবো, তাহলে আমরা কত পাচ্ছি, এস ইন্টু 4x স্কোয়ার। বুঝতে পেরেছি? ঘাতটাকে আমরা অপোজিটটার ঘাত হিসেবে নিয়ে আসব, যার ঘাত হিসেবে পাবো তার অপোজিটটার ঘাত হিসেবে আমরা নিয়ে আসব, তাহলে এটা হবে 4s3। কত পেলাম, 4s3। বুঝতে পেরেছি? আমরা প্রথমে নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের আমরা সমতা বিধান করে বিশ্লেষণ করলাম, আমরা পেলাম ক্যালসিয়াম 2 প্লাস এবং 2 ক্লোরাইড আয়ন। দ্রাব্যতা হিসেবে আমরা নিলাম এস, তাহলে দ্রাব্যতার গুণফল হবে আমাদের এই দুটোর গুণফল, তাই তো? তাহলে এস ইন্টু এখানে 2s আছে, 2s, আর যেহেতু এখানে আমরা ক্যালসিয়ামের ঘাত পাচ্ছি 2, সেহেতু আমরা ক্লোরাইডের সাথে এটার ঘাতটাকে নিয়ে আসবো এবং আমরা টোটালি ইকুয়েশন থেকে পাবো 4s3। বুঝতে পারলাম? আচ্ছা, 3 নাম্বার আমরা যেটা দেখব, সাথে আছো তোমরা, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, যারা সাথে আছো তারা কি আসলে বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও কমেন্ট করে। আচ্ছা, 3 নাম্বার ক্ষেত্রে, 3 নাম্বারের জন্য আমরা যে ইকুয়েশনটা নিব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যদি বিশ্লেষণ করি আমরা সমতা বিধান সহ, তাহলে আমরা পাবো অ্যালুমিনিয়াম 3 প্লাস, কি পাবো, অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং ক্লোরাইড মাইনাস, যেখানে 3 ক্লোরাইড মাইনাস হবে সমতা বিধান করলে। দেখো তো সমতা বিধান ঠিক আছে কিনা, একেবারে ঠিক আছে, তাই তো? অ্যালুমিনিয়াম 3 প্লাস পাচ্ছি এবং 3টা ক্লোরাইড আয়ন পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বরাবরের মতোই দ্রাব্যতা হিসেবে লিখব এস, কি লিখছি, দ্রাব্যতা লিখছি এস, তাহলে আমাদের এটারও এস, এর জন্য এস এবং এর জন্য 3s, তাই তো? তাহলে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল কেএসপিটা কত হচ্ছে দেখো তো, এখানে এস ইন্টু 3s। আমরা বলেছিলাম ঘাত আমরা বিপরীতটার সাথে দিয়ে দেব, তাই তো? বলেছিলাম না? তাহলে আমরা এখানে যদি অ্যালুমিনিয়ামের সাথে ঘাত পেয়ে থাকি তাহলে ঘাতটা এখানে চলে আসবে ক্লোরাইডের সাথে, তাহলে কত হবে, এস ইন্টু 27s3, তাই তো?
s ইন্টু 27s3, তাহলে আমাদের আসবে টোটালি গিয়ে 27s4, s টু দি পাওয়ার 4, পাওয়ার হিসেবে আমরা দিচ্ছি 4 এখানে। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা পাচ্ছি আমাদের s এবং দ্রাব্যতার গুণফল পাচ্ছি আমরা 27s টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা গেল আমাদের 3 নাম্বার, এবং আমাদের সর্বশেষ যেটা সম্পর্ক আমরা বুঝবো সেটা হচ্ছে, দেখো 4 নাম্বার আমরা বুঝবো অ্যালুমিনিয়াম সালফেট দ্বারা, Al2SO4 3। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো দেখি। আমরা পাবো অ্যালুমিনিয়াম 3 প্লাস SO4 2 মাইনাস, তাই তো। এখন যদি আমরা সমতা বিধান করতে চাই তাহলে কি আসবে? সমতা বিধান করলে আমরা অ্যালুমিনিয়ামের আগে দিব 2 এবং সালফেটের আগে দিব 3, হলো সমতা বিধান হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বরাবরের মতো এটার ক্ষেত্রেও দ্রাব্যতা পাবো s, তাহলে আমরা এখানে লিখবো 2s এবং এখানে 3s, তাই তো। তাহলে দ্রাব্যতার গুণফল কি পাচ্ছি আমরা? দ্রাব্যতার গুণফল KSP সমান পাচ্ছি 2s ইন্টু 3s, এবং যেহেতু উভয় পাশে আমাদের এখন কি রয়েছে, পাওয়ার রয়েছে বা ঘাত রয়েছে, আমরা এক্সচেঞ্জ করে দেব। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 এখানে নিয়ে আসবো, সালফেটের 2 আমরা এখানে দিব। তাহলে কত আসবে আমাদের? 4s2 ইন্টু 27s3। তাহলে টোটাল মান কত আসবে? তুমি যদি ক্যালকুলেশন করো দেখতে পাবে এটা আসবে 108s5। দ্রাব্যতার গুণফল কত পেলাম? 108s5, এবং দ্রাব্যতা তো s। বুঝতে পারলাম আমরা? দেখি তোমরা কে কে সাথে আছো এবং বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা। এবার আমরা নেক্সট বা আমাদের লাস্ট টপিকে চলে যাই। লাস্ট টপিকটা আমাদের ছিল ক্যালাসন, তাই তো। ক্যালাসন, ক্যালাসন বলতে আমরা কি বুঝি, বা ক্যালাসন শব্দটা শোনার পরে আমাদের মাথায় প্রথম কি আসে? ক্যালাস শব্দটা আগে চলে আসে, তাই তো। যে ক্যালাস কি? ক্যালাস বলতে আমরা কি বুঝি? যে কোনো কঠিন পদার্থের জ্যামিতিক আকার বা জ্যামিতিক ভাবে প্রকাশ করে যখন, তখন সেটাকে আমরা ক্যালাস বলে থাকি, তাই না। তাহলে এই ক্যালাসন প্রক্রিয়াটা কি? ক্যালাসন প্রক্রিয়া মূলত হচ্ছে যে ক্যালাস তৈরির প্রক্রিয়া। যে প্রক্রিয়া আমরা ক্যালাস পাই সেই প্রক্রিয়াকে আমরা বলছি ক্যালাসন প্রক্রিয়া। তাহলে এই ক্যালাসন প্রক্রিয়াটা হচ্ছে, আমরা যদি একটু সংজ্ঞায়িত করতে চাই সুন্দরভাবে কেমিস্ট্রির ভাষায়, তাহলে কিভাবে বলতে পারি? যে দেখো, যে কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে, কোনো কঠিন পদার্থের কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবে, কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে শীতল করে নিম্ন তাপমাত্রায় কঠিন দানাদার পদার্থে পরিণত করলে সেখানে কিছু কঠিন আমরা দানাদার পদার্থ, অতিরিক্ত দানাদার কিছু কঠিন পদার্থ থাকবে। যেই কঠিন পদার্থগুলোকে পৃথক করে নেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি ক্যালাসন প্রক্রিয়া। আমরা কি বুঝতে পেরেছি আমরা কি বললাম? যে কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে, কঠিন পদার্থ লাগবে এবং এই কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ লাগবে, যে দ্রবণটাকে আমরা ঠান্ডা করব নিম্ন তাপমাত্রায় শীতল অবস্থায় নিয়ে আসবো, এবং শীতল অবস্থায় নিয়ে আসলে এর থেকে আমরা কিছু, এই দ্রবণটা থেকে কিছু অতিরিক্ত কঠিন দানাদার পদার্থ আলাদা হতে দেখব। সেই কঠিন পদার্থগুলোকে
পৃথক করার নামই হচ্ছে বা প্রক্রিয়ার নামই হচ্ছে ক্যালাসন প্রক্রিয়া। এবং এই যে আমরা কঠিন দানাদার পদার্থগুলোকে পৃথক করছি তাকে আমরা বলছি ক্যালাস। এবং আমরা যেই দ্রবণ থেকে ক্যালাসটাকে পৃথক করে নিচ্ছি সেই দ্রবণটাকে বলবো মূলত মাতৃদ্রবণ। কি ধরনের দ্রবণ বলবো? মাতৃদ্রবণ বলবো। এবং মাতৃদ্রবণ হলো অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণ, কেননা এর থেকে যে অতিরিক্ত পদার্থটা আমরা পেয়েছি সেটা আমরা অলরেডি সরিয়ে নিয়েছি ক্যালাসন প্রক্রিয়ায়। তাহলে যেই দ্রবণটুকু আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মাতৃদ্রবণ এবং এটি অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণ। ক্যালাসন সম্পর্কে বইয়ে আরো কিছু কথা লেখা থাকতে পারে, এটা হচ্ছে মূল কথা বা বেসিক কথা যেটা তোমার জানা প্রয়োজন। যদি ক্যালাসনের সংজ্ঞা আসে তাহলে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে, এর বেশি ক্যালাসন থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নেই, মূলত সংজ্ঞাটাই চাই অনেক ক্ষেত্রে। তাই হচ্ছে সংজ্ঞাটা সুন্দর করে বলে দিলাম, বই থেকে আরেকটু নিজেরা ঘেটে পড়াশোনা করে নিবে। এবং দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল এই টপিকটার উপর মোটামুটি অনেক ধরনের ম্যাথ থাকে, কিন্তু আজকে আমরা ম্যাথের দিকে খুব বেশি যাইনি, ছোট ছোট 1-2টা ম্যাথ দিয়ে আমরা বুঝিয়েছি। কারণ হচ্ছে ম্যাথের জন্য মানে এই গুণগত রসায়নের ম্যাথের জন্য শুধু আমরা একটা আলাদা ক্লাস নিচ্ছি, যে ক্লাসে তোমরা টোটালটাই শুধু এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে পাবে। তার জন্য আজকে আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব বেশি গেলাম না বা খুব বেশি এক্সারসাইজ আমরা আজকে করিনি। আচ্ছা, আজকের টপিক থেকে তোমাদের কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা কোনো পড়া বুঝে না থাকো বা কোনো ম্যাথ যদি তোমরা নিজেরা ট্রাই করতে যাও এবং সেটা করতে গিয়ে যদি হচ্ছে আটকে যাও তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করে দেবে, আমরা তোমাদের ইনস্ট্যান্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনার সাথেই থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের সবার খেয়াল রাখো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।